তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য আজকে ক্লাস। দেখো, আজকে ইতিহাস অনার্সের তোমাদের প্রথম সেমিস্টারে প্রথম যে পেপার ডিএসসিসি 1 পেপার, এই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট একটি 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা 2024 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং এর সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে লিখবে গুছিয়ে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন ভারতে যে 16টি মহাজনপদের উদ্ভব হয়েছিল তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের শেষে মগধ সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। হর্ষাঙ্ক বংশের রাজা বিম্বিসার ও অজাতশত্রুর সময়কালে মগধের যে সম্প্রসারণ শুরু হয়েছিল তা শিশুনাগ বংশের হাত ঘুরে নন্দ বংশের শাসন আমলে এক সুবিশাল সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়। মগধের এই অভাবনীয় সাফল্যের পশ্চাতে কোনো একটিমাত্র কারণ দায়ী ছিল না, বরং ভৌগোলিক সুবিধার বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি, আধুনিক সামরিক শক্তি এবং দূরদর্শী নেতৃত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। প্রখ্যাত ঐতিহাসিক রমিলা থাপর যথার্থই বলেছেন, গঙ্গা উপত্যকার উর্বর কৃষিজমি এবং দূরদর্শী শাসকদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মগধকে অনন্য সাধারণ শক্তিতে পরিণত করেছিল। এবার হচ্ছে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, এই পোর্শনটা তোমরা বুঝে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে অনুকূল ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সুরক্ষা। মগধের সাম্রাজ্যিক বিস্তারের অন্যতম প্রধান কারণ ছিল এর সুরক্ষিত ভৌগোলিক অবস্থান। মগধের প্রথম রাজধানী রাজগীয় ছিল 5টি দুর্লভ্য বা দুর্ভেদ্য পাহাড় দ্বারা বেষ্টিত, যা শহরটিকে বাইরের শত্রুর আক্রমণ হাত থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখত। পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। পাটলিপুত্র গঙ্গা, সোন এবং গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় এটি একটি সুরক্ষিত জলদুর্গে পরিণত হয়েছিল। নদীবেষ্টিত হওয়ায় শত্রুপক্ষের পক্ষে এই শহর দখল করা প্রায় অসম্ভব ছিল। পাশাপাশি গঙ্গা ও তার উপনদীগুলি জলপথ ব্যবহার করে সেনাবাহিনী ও রসদ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হতো, যা মগধকে সামরিক দিক থেকে এগিয়ে রেখেছিল। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্সের। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং আমাদের সপ্তাহে 1 দিন গুগল মিটে লাইভ ক্লাসও থাকে। দেখে নাও তোমরা পরের পয়েন্ট এবং পরের অংশটুকু। অর্থনৈতিক সমৃদ্ধি ও কৃষির বিকাশ। গঙ্গা অববাহিকায় অবস্থিত হওয়ায় মগধের বিস্তীর্ণ অঞ্চলের মাটি ছিল অত্যন্ত উর্বর। নিয়মিত পলিমাটি সঞ্চয়ের ফলে এখানকার কৃষি ব্যবস্থা বিপুলভাবে সমৃদ্ধ হয় এবং প্রচুর ফসল উৎপাদিত হতে থাকে। এই বিপুল উদ্বৃত্ত কৃষিজ ফসল রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করে এবং একটি বিশাল স্থায়ী সেনাবাহিনীর পোষণের ব্যয়ভার বহনে রাজকোষকে সাহায্য করে। নদীপথগুলির ওপর নিয়ন্ত্রণ থাকায় মগধ অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্য এবং জলপথে শুল্ক থেকে প্রচুর রাজস্ব আদায় করত। বাণিজ্যের প্রসারের ফলে মগধে নতুন নতুন নগর গড়ে ওঠে এবং ছাঁচে ঢালা মুদ্রার প্রচলন তাদের অর্থনীতিকে আরও মজবুত ও সুসংগঠিত করে। পরে 3 নম্বর পয়েন্ট কী আছে দেখো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য ও সামরিক শ্রেষ্ঠত্ব। মগধের সন্নিকটে ছোটনাগপুর অঞ্চলে প্রচুর লোহার খনি, তামার খনি ছিল। এই খনিগুলির ওপর মগধের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়। লোহার সহজলভ্যতার কারণে মগধ উন্নত মানের কর্ষণের কৃষিপাতি তৈরি করতে পেরেছিল, যা কৃষি উৎপাদনে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে লোহার সাহায্যে
যুদ্ধের শক্তিশালী ও মজবুত অস্ত্র তৈরি করা সম্ভব হয়েছিল, যা অন্যান্য রাজ্যের কাছে সুলভ ছিল না। মগধের বনাঞ্চলে প্রচুর হাতি পাওয়া যেত যা তারা যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করত। সমতলে যুদ্ধে এবং শত্রুর দুর্গ ভাঙার কাজে হাতির ব্যবহার প্রতিপক্ষের মনে ত্রাসের সঞ্চার করেছিল। অর্থাৎ আজকের দিনে তোমরা দেখছো যে বুলডোজার দিয়ে সব কিছু ভাঙা হচ্ছে, তখন কী হতো, এই হাতির মাধ্যমে ভাঙা হতো। তখনকার রাজারা এই হাতি ব্যবহার করতো। এখনকার রাজারা তোমরা দেখছো বুলডোজার বা বিভিন্ন মেশিনপত্র ব্যবহার করছে, তখন তো এগুলো ছিল না। সেই কারণে এই প্রসঙ্গে প্রখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক ডিডি কোসাম্বি বলেছেন, মগধের ভৌগোলিক অবস্থান এবং লৌহ খনির ওপরে একচেটিয়া অধিকারী তার সাম্রাজ্যিক উত্থানের মূল চাবিকাঠি ছিল। তারপর হচ্ছে সুযোগ্য নেতৃত্ব ও সামাজিক গতিশীলতা। বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ এবং মহাপদ্মানন্দের মতো উচ্চাকাঙ্ক্ষী এবং পরাক্রমশালী শাসকরা মগধকে যোগ্য নেতৃত্ব দিয়েছিল। রাজা অজাতশত্রুর যুদ্ধে মহাশিলাকণ্টক এবং রথমুসল নামক দুটি নতুন ও বিধ্বংসী অস্ত্রের প্রয়োগ করে বৈশালী জয় করেছিল। অন্যদিকে বিম্বিসার কোশল, বৈশালী ও মদ্র রাজকন্যাদের বিবাহ করে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মগধের রাজনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করে। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ এক বিশাল পদাতিক অশ্বারোহী ও হস্তি বাহিনী গঠন করেছিল। তিনি একরাট উপাধি গ্রহণ করে উত্তর ভারতের অন্যান্য রাজবংশগুলিকে সমূলে বিনাশ করে মগধকে একটি প্রাকৃতিক সাম্রাজ্যের রূপ দেয়। এছাড়া মগধের সমাজ ব্যবস্থায় আর্য অনার্য সংস্কৃতির মিশ্রণে গঠিত বলে গোঁড়া ব্রাহ্মণদের কঠোর অনুশাসন থেকে বেশ খানিকটা মুক্ত ছিল। তারপরে দেখো কি বলা হচ্ছে, এই সামাজিক উদারতা ও গতিশীলতা সাম্রাজ্যের সর্বাঙ্গীন শ্রীবৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করেছিল। এবার উপসংহার, পরিশেষে বলা যায় মগধের উত্থান কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অনুকূল প্রাকৃতিক পরিবেশ ও সুরক্ষিত রাজধানীকে কাজে লাগিয়ে কৃষি, উদ্বৃত্ত উৎপাদন ও লোহার ব্যবহারকে মূলধন করে এবং সর্বোপরি হর্ষাঙ্ক থেকে নন্দবংশের শাসকদের সামরিক ও রাজনৈতিক দূরদর্শিতার ওপর ভর করেই মগধ তার সমসাময়িক অন্যান্য শক্তিশালী রাজ্যগুলিকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আর আবারও বলছি, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।